এখানে তো অনেক টাকা, এতগুলো টাকা রাস্তার মধ্যে পড়ে আছে, টাকাটা কার? আশেপাশেও তো কাউকে দেখছি না। এখন এতগুলো টাকা দিয়ে আমি কি করব? মেয়েটা রাস্তার মধ্যে এতগুলো টাকা পাইল, দেখি আমাদের টাকাগুলো নেওয়া যায়। কাজ করে এইখানেই দাঁড়াই থাকে, লোকটা তো ওনার টাকা খুঁজতে খুঁজতে এদিকে আসবে, তখন টাকাটা দিয়ে দেওয়া যাবে। কি ব্যাপার মামনি, তোমার হাতে এতগুলো টাকা তুমি কই পাইছো? আঙ্কেল, এই টাকাগুলো এখানে পড়েছিল, আমি এইমাত্র টাকাগুলো পেয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে ছিল না? এই টাকাটা আমার, দাও দাও দাও, আমাকে দাও। আপনার টাকা? বলেন তো এখানে কত টাকা আছে? 5,000 টাকা ছিল। 5,000 টাকা? আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন কেন? এখানে তো 5,000 টাকা না, তার থেকে বেশি আছে। না না না, 10,000 টাকা ছিল। আসলে হয়েছে কি মামনি, আমার পকেটে সবসময় অগণিত অনেক টাকা থাকে, হিসাব থাকে না, তাই আর কি। আঙ্কেল, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। এই টাকাটা আপনার না। মামনি, তুমি এতগুলো টাকা যখন পেয়েছো, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে চলে যাও। আঙ্কেল, এই টাকার মালিক তো আমি না, তাহলে কেন আমি এই টাকা নিয়ে বাড়িতে যাব? আমি এখানে এই টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। যে আমাকে প্রমাণ দিতে পারবে এই টাকাটা তার, তাকে টাকাটা ফেরত দিয়ে আমি চলে যাব। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এই টাকার প্রমাণ দিতে পারবে তুমি তার কাছে এই টাকাটা দিয়ে দিবে। যাক, ভালো ভালো। মা মামনি, হয়েছে কি, আসলে এই টাকাটা আমার না। আমি একটু ধান্দা করে তোমার কাছ থেকে নিতে চেয়েছিলাম। আচ্ছা মামনি, তুমি কি করো? জি, আমি স্টাডি করি, ভার্সিটিতে পড়াশোনা করছি, পাশাপাশি ছোট ছোট বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই। চাকরি খুঁজতেছি, পাচ্ছি না চাকরি। মামনি, আমি বলি কি, তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার তো অনেক খরচপাতি আছে, তাই না? তুমি এক কাজ করো, এই টাকাটা তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে। আঙ্কেল, একজন মানুষ গার্মেন্টসে চাকরি করে সারা মাসে মাত্র 10-15 হাজার টাকা বেতন পায়। যারা মাঠে কৃষি কাজ করে তারা সারা দিন রাত পরিশ্রম করে 500 টাকা বেতন পায়। আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর আল্লাহ তাআলা আমার জন্য রাস্তায় টাকা ফেলে রাখবে, এটা কোনো কথা? টাকাটা যেহেতু আমি পেয়েছি, এর মালিকের হাতে টাকাটা বুঝিয়ে দিয়ে তারপর আমি এখান থেকে যাব, তার আগে না। আচ্ছা মামনি, তোমার বাবা কি করে? জি আঙ্কেল, আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়? আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বশির দেওয়ান। বশির দেওয়ান। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁধন পূর্বপাড়া। বাঁধন পূর্বপাড়া। বশির দেওয়ান হচ্ছে তোমার বাবা। ভালো ভালো। আচ্ছা মামনি, আমি তোমাকে বলি কি, যেহেতু তুমি এই টাকাটা রাস্তায় পেয়েছো, উপযুক্ত প্রমাণ ছাড়া তুমি এই টাকাটা দিবে না। তুমি একটা কাজ করো, মসজিদের ইমাম সাহেবের কাছে এই টাকাটা দাও। ইমাম সাহেব মাইকিং করলে যে টাকার মালিক সে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে এই টাকাটা নিয়ে যাও। আঙ্কেল, আপনি তো আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছেন, এতক্ষণ এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটা আমি মসজিদের হুজুরের কাছে দিয়ে আসি, উনি মাইকিং করে দিলে হয়তো বা এই টাকার মালিককে খুঁজে পাওয়া যাবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো, আমার কথাটা শোনো, ছাড়ো আমারে। আম্মা আব্বা দেখলে সমস্যা হইব। কি সমস্যা হইব? হ্যাঁ, একটা নেকলেস চাইছি, তুই হেডেই আমারে দিতে পারবি না কেন? বিয়া করার সময় তোর আব্বা আমার অনুমতি দিছিলি? একটা চাপড় মধ্যে মরে চাপড় সবগুলা ফেলাই দিমু। ভুলটা তো আমি ওই জায়গায় করছি শালি। পরে বাড়ির অনুমতি ছাড়া বিয়েটা কইরা আমি আমার জীবনটা পুইরা ফেলাইছি, আঙ্গার কইরা ফেলাইছি। পারি কাউরে কইতে না পারি সইতে। আমার নিজের জুতা দিয়া যদি আমি আমার নিজের গালে দুইটা বাড়ি দিতে পারতাম, আমার শান্তি লাগতো। তো দেশ না বাড়ি দেশ থেকে লাগা, তুই যদি আমারে হাল বানা দিতে না পারস না, জুতা দিয়ে নিজের গালে নিজে
হাত। আমার গালে আমি বাড়ি দিব না রে। আমার খুব শখ একদিনের বাড়ির মধ্যে কেউ থাকবো না, সময় লইয়া পুরাটা বাড়ি করে দৌড়ে দৌড়ে যদি আমি পিটাইতে পারতাম আমার মনটা শান্তি লাগতো। ও আচ্ছা তাই না, এই স্বপ্নে ঘুরো, এই অপেক্ষা আমি আছি যখন এই বাড়িতে কেউ থাকবো না একটা কুজা মাইরা তোমারে শেষ করে দিমু, তুমিও শেষ আমার পথের কাটাও শেষ। আমার জীবনে আমি জানা মতে কোনো বড় পাপ করি নাই। আমি যে কোন পাপে তোরে বিয়ে করছিলাম, না আছে আমার ঘরে শান্তি, না আছে আমার বাইরে শান্তি, না আছে আমার অফিসে শান্তি, মানে আমি কোথাও শান্তি পাইতাছি না। আমার মাইরে ইলা তুই। আজকের মধ্যে যদি তুমি নেকলেস আমাকে বানায় না দিছো আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এই এই বোমা, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, ঘরের ভিতরে শুধু অশান্তি ঝগড়াঝাটি। আমি নিচে থাকি, নিচে। তোমাদের এই ঝগড়াঝাটির চোটে বিল্ডিংটা কাঁপছে, আমি থাকতে পারছি না। কেন কেন এত অশান্তি করো, কেন এত ঝগড়া করো বলতে পারো? আম্মা, আমি যদি উপরতলায় শান্তিতে না থাকি আপনারা নিচতলায় শান্তি কিভাবে পাবেন? একটা নেকলেসের দাম কতই, 5 থেকে 7 লাখ টাকা। আপনারা যদি সেটা দিতে না পারেন আমারে বলেন, আমি আমার বাবারে কই, সে আমারে বানাই দিব। আরে বাবা রে বাবা, যা তোর বাপের বাড়ি যা, গিয়া তোর বাপের কাছ থেকে চাইয়া নিয়ে আয়। তোর বাপে তো কোটিপতি হয়েছে ভাঙারির ব্যবসা কইরা, মনটা এখনো বড় হয়নি। এই, তোর শ্বশুর ভাঙারি ব্যবসা করুক আর যাই করুক, বড় লোক তো। কেন প্রেম করার সময় মনে ছিল না বড় লোক মেয়ে দেখে তো বিয়ে করছো? এখন শ্বশুরের এত দোষ ধরো কেন? হ্যাঁ, আমি তো তখনই বলেছিলাম কোনো কিছু হলে আমি কিন্তু তোদের মধ্যে হস্তক্ষেপ করব না। বউয়ের সামনে কখনো শ্বশুরকে ছোট করে কথা বলবি না। তোদের এই পীড়িতের আগুনে এখন আমরা জ্বলে পড়ে মরছি। আম্মা, পিরিতের আগুনে জ্বলবেন না তো কি করবেন? আমার যেটা দরকার সেটা যদি আপনার ছেলে আমাকে আইনা দেয় তাহলে আমিও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, আর এই বাড়িতে কোনো আগুন টাগুন জ্বলে না। মার মনে কি একটা চাপার মধ্যে। আম্মা, তুমি কাছে হাত জোর করে আমি একটা কথা কই, তোমরা সবাই মিলে একদিন আমার আর ওরে এই বাড়ির মধ্যে রাইখা কোথাও ঘুরতে যাও। আমি সময় লইয়া ওরে মারতে চাই, অনেক সময় লইয়া পুরাটা বাড়ি ওরে দৌড়ায় দৌড়ায় আমি পিটামু। একদম চুপ করে দাঁড়া, আমার সামনে বউয়ের সাথে এভাবে ঝগড়া করবি না। যা, দাঁড়িয়ে আছিস কেন? যা অফিসে যা। আম্মা, ঠান্ডা মাথায় একটা কথা কই শোনো, যে সিটি কর্পোরেশন থেকে কুত্তা মরার ইনজেকশন দিতেছে, আমার একটা ইনজেকশন দিয়া মাইরা ফেলো। এই যে পারো তো শুধু রিক্সাওয়ালাদের মতো ঝগড়া করতে। এ বাড়িতে থাকতে হলে একটু শান্তিতে থাকো, আমাকে একটু শান্তি দাও। আমার ভালো লাগে না তোমাদের এই অশান্তি। শান্তি? আমি শান্তিতে না থাকলে এবারে একটা মানুষও শান্তিতে থাকতে দিব না। শেফার্মা, আমি রিক্সা নিয়ে বাড়িতেছি, বাজার টাজার কিছু লাগবে নাকি? কিরে মা, চাকরি হইল? না আব্বা, চাকরি হয় নাই। ওনারা কইছে আজকে ইন্টারভিউ দিছি, কালকে জানাইবো। ও, চাকরি হয় নাই? তা তোর আসতে এত দেরি হইল কেন? দেরি হইছে আব্বা, রাস্তা দিয়ে আসার সময় রাস্তার মধ্যে অনেকগুলো টাকা পাইছিলাম। টাকাটা কার তা আমি জানি না, খোঁজাখুঁজি করতেছিলাম, কাউরেই পাইনি। তারপর এক ভদ্রলোক আইয়া কইল টাকাটা নাকি তার। জিজ্ঞেস করলাম টাকাটা যদি আপনার হয় কোন তো এনে কত টাকা আছে, সে কইতে পারলো না। পরে সে স্বীকার করছে যে টাকাটা তার না। সে আবার আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছিল, কইল যে মসজিদে টাকা দিয়া মাইকিং কইরা দেওয়া হয়, তাহলে হুজুর যাচাই বাছাই করে টাকাটা নাকি তার হাতে দিতে পারবে। তাই আমি নিজ দায়িত্বে গিয়া হুজুরের টাকাটা দিয়ে আইছি, আর কই আইছি যে যাচাই বাছাই করে দিতে। ভালো হইছে মা, আল্লাহ জানে রাস্তার মধ্যে কার এতগুলা টাকা বইরা গেল। আল্লাহ, যার টাকা রাস্তায় হারাইছে তুমি তার টাকা তারে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিও। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোর খাওন দিতেছি। শোনো, ঘরে কিন্তু চাউল তরি তরকারি কিছুই নাই। আহনের সময় চাউল আর তরি তরকারি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো না। আচ্ছা যাও। আমি যাইতেছি। কাকা কাকা দাঁড়ান না, কথা আছে। আমি পেশেন্টটা নামাই দিয়ে আসি, ফারুক তোর লগে পরে কথা কমনে। এখনই কইতে হইব কাকা, আমার খুব জরুরি কথা। এখনই কই তৈব হ্যাঁ। বাজান,
একটু জরুরি কথা নাকি, ওর সাথে কথাটা কই। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। কি হয়েছে ক। কাকা, এই প্রথম আমার বাড়িতে আমার শ্বশুর আর শালি আইছে বেড়াইতে। আমি গেছিলাম মুকলেসের মুরগির দোকানে মুরগি আনতে। মুকলেসে কইলো মুরগি নাকি এখন বাকিতে বিক্রি করে না। আমি আবার ফিরোজদের বাড়িতে কামলা দিছিলাম, ফিরোজের কাছে এখন টাকা নাই। ও কইলো কালকে হাটবার, ওই সরিষা মুসুরি বিক্রি কইরা পরে টাকাটা আর কি আমারে দিব। এখন আমার কাছে তো টাকা নাই, শ্বশুর আইছে বাড়িতে বেড়াইতে, এখন কেমনে যেন কি করি। এখন আপনি যদি 500 টাকা দিতেন তাহলে আমার শ্বশুরে ভালো মন্দ খাওয়াইতাম। আমি আবার কালকে টাকাটা পাই আপনারে দিয়া দিব। ফারুক, গাড়ি নিয়ে যখন বাইরে হই তখন তোর কাকি কইছিল যে ঘরে নাকি চাইল নাই, চাইলেন তুই। তারপরে যেহেতু তুই কইছস, দেখি আমার ঠিক কয় টাকা আছে। আমার কাছে তো 400 টাকা আছে ফারুক, শর্ট পড়ে যায়। বাবাজি, আপনি তো আমার 40 টাকা ভাড়া দিবেন, টাকাটা কি একটু দেওয়া যায়? পরে দিতাম। কাকা, টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, এখন দিলেও দিতে হবে, একটু পরে দিলেও দিতে হবে। কিন্তু আপনি বললেন আপনার বাড়িতে চাউল নেই, আবার সারাদিন কষ্ট করে আপনি রিক্সা চালিয়ে যে কয়টা টাকা ইনকাম করেছেন সে কয় টাকা ওনাকে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি বাড়িতে চাউলই বা কিভাবে নিয়ে যাবেন? আপনি খাবেনই বা কি? আল্লাহ খুশি হইয়া মেহমান পাঠাইছে ফারুকের বাড়িতে। এখন আমি খুশি হইয়া যদি ফারুককে উপকার না করি, তাহলে কি আল্লাহ আমার উপর খুশি হইব? বাজান, ভাড়া তো 40 টাকা, আমার কাছে তো 60 টাকা নাই, ভাঙতি দেন। কাকা, আপনি কিছুক্ষণ আগে কি বললেন? আল্লাহ খুশি হয়ে কারো বাড়িতে মেহমান পাঠায়, আবার আপনি বান্দা খুশি হয়ে তাকে এতগুলা টাকা দিয়ে দিচ্ছেন, নিজের কথা চিন্তা করছেন না। আর আমি সামান্য 60 টাকা বেশি দিয়েছি, আমি এই টাকাটা খুশি হয়ে দিয়েছি, আপনি এই টাকাটা ওনাকে দিয়ে দিন। নে ফারুক, এই টাকাটা নে, টাকা নিয়ে বাজার করে পারি যা। ঠিক আছে কাকা, অনেক বড় উপকার করলেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আহ, এটা কি বশির দেওয়ানের বাড়ি? হ, এটা বশির দেওয়ানের বাড়ি। আপনি? আমি ওনার বউ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আপনি আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাকে যদি এক গ্লাস পানি খাওয়াতেন। আসলে খালি মুখে পানি কেমনে দেই? আপনি ভিতরে চলেন, একটু মুড়ি দেই সাথে। না 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 না, শুধু পানি হলেই হবে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের বাড়িতে? এই তো আসলাম আর কি। আচ্ছা, বশির ভাই কোথায়? ভাই সাহেব, আপনারা তো ভালো চিনলাম না। আমি হচ্ছি চিস্তির চৌধুরী। এই যে আপনাদের উত্তরপাড়া যে সুতার মিলটা, ওটা আমার। আর নয়ের হাটে যেই গার্মেন্টসটা, ওটাও আমার। আর ওই পাশে যেই বড় একটা বিল আছে, মাছের খামারটাও, ওগুলো সবই আমার। ও, আপনি হঠাৎ গরিবের বাড়িতে, আপনার যে কোথায় বসতে দেই? ভাবি, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। আমি আসছি আহ, একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে। শুভ কাজের প্রস্তাব? কি কি ভাই সাহেব? ভাবি সাহেবা, আমার 2 ছেলে, কোনো মেয়ে নেই। ছোট ছেলেটা বিয়ে করেছে, ওর ইচ্ছা মতো, মানে ভালোবেসে বিয়ে করছে, আমি আর কিছু বলিনি। কিন্তু আমার তো আরেক ছেলে আছে, বড় ছেলে, ঘুরিয়ে ফিরিয়ে না বলি, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নেই। ভাইজান, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আপনারা কত বড় লোক, আমরা গরিব মানুষ। ওর বাপ রিক্সা চালায়, তেলে আর জলে যেমন মিশ খায় না, তেমনি ধনী আর গরিবের কখনো আত্মীয়তা হয় না ভাইজান। ভাবি সাহেবা, বিয়ে শাদী এটা আল্লাহর হাত। তাছাড়া আমি তো আমার নিজে থেকেই প্রস্তাবটা দিয়েছি, আপনারা তো আর দেন। তবুও ভাইজান, আমার মাইয়া আপনাদের সাথে তাল মিলে চলতে পারবো না। আর তাছাড়া আপনারা যদি এই বাড়িতে আসেন, আপনাকে যে বসপেট দিব সেই জায়গাটুকু আমার নাই। ভাবি সাহেবা, জন্ম, মৃত্যু, বিয়ে এটা আল্লাহর হাত। কার সাথে কার জুড়ি রাখছে আল্লাহ তাআলা,
সেটা আল্লাহই জানেন। ওই যে একটা কথাই আছে না, সকালবেলার রাজা ফকির সন্ধ্যাবেলা। আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি ভাইয়ের সাথে আলাপ করুন, তারপরে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, চলেন ভিতরে গিয়ে বসি। না না ভাবি, আজকে আর ঘরে ঢুকবো না। তবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চায় এর পরের বার এসে কবজি ডুবিয়ে খাবো, তখন কিন্তু আমাকে না করতে পারবেন না। আজ আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাড়িতে আসার পরে তোমার আমি কইছিলাম না যে এক ভদ্রলোক আমার কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা নিতে চাইছিল? এই তো সেই লোক। কি করছ তুই আবার? আমার মনে হয় কি ভদ্রলোক তোরে পরীক্ষা করার জন্য মিথ্যা কথা কইছে। আমারে পরীক্ষা করার জন্য? পরীক্ষা পরীক্ষা করতে করতে তোমার ছেলেটা বুড়ো হয়ে গেল। আমার তো মনে হয় তোমার মেয়েও পছন্দ হবে না, আর তোমার ওই বড় ছেলের আর কোনোদিন বিয়েও হবে না। রুমেলের মা, চুন খায়া মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে। এই যে তোমার ছোট ছেলে প্রেম করে বিয়ে করেছে, চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। তোমার ছোট ছেলে বিয়ে করার পর একটা দিনের জন্য শান্তি মতো কি তুমি একবেলা খেতে পেরেছো? বা আমি কি শান্তি মতো একবেলা খেতে পেরেছি? সারাক্ষণ সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। তুমি অসুস্থ হলে ওই কাজের লোক এসে তোমাকে ওষুধ খাইয়ে যায়। তোমার ছোট বৌমা কি এক মুহূর্তের জন্য একটা ট্যাবলেট এনে কি তোমাকে বলেছে যে মা আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, আপনি এই ওষুধটা খান? রুমেলের মা, এই জন্য আমি যাচাই বাছাই করে পরীক্ষা করে আমার রুমেলের জন্য আমি একটা বউ আনতে চাই। পরীক্ষা তো জীবনে কম করলা না। আজ থেকে 10 বছর আগে বড় পোলার যদি বিয়ে দিতা, তাহলে এতদিন আমি নাতি নাতনির মুখ দেখতে পারতাম। বড় পোলার উপর রাগ কইরা ছোট পোলা প্রেম করে বিয়ে করলো। এখন যদি আমরা বড় পোলার জন্য মেয়ে দেখতে যাই, কি বলে নিশ্চয়ই পোলার দোষ আছে, তা না হলে বড় ভাইয়ের রাইখা কেন ছোট ভাই বিয়ে করলো? শোনো রুমেলের মা, ওই যে কথাই বলে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এইবার আমার রোমেলের জন্য আমি একটা যোগ্য মেয়ে খুঁজে পেয়েছি। যোগ্য মেয়ে খুঁজে পাইছো মানে? মেয়ের পরিচয় কি, বাবা কি করে, বাড়ি কই, আর মেয়ের বংশ পরিচয় কি? মেয়ের পরিচয় দেওয়ার মতো সেরকম কিছু নাই, তবে হ্যাঁ মেয়ে কিন্তু হাজারে একটা। হ্যাঁ, আমার পরীক্ষায় ওই মেয়ে পাস করেছে। আমি এমন একটা মেয়ের খোঁজ পেয়েছি যে কিনা রাস্তায় হাজার হাজার টাকা পেয়েও সেই টাকা ওই টাকার মালিককে ফেরত দেয় এবং সেই মালিককে খোঁজে। ওই মেয়ে যদি তোমার সংসারে আসে, তাহলে তোমাকে শাশুড়ি না মায়ের মতো দেখবে, আর আমাকে বাবার মতো দেখবে, আর এই সংসারটা আলোকিত করে রাখবে, গুছিয়ে রাখবে। যাক, এতদিন পর যখন পরীক্ষা করে তুমি তোমার বৌমার সন্ধান পাইছো, তাহলে দেরি কেন? বিয়ের জন্য দিনক্ষণ ধার্য করে ফেলো। ঠিক আছে, শোনো, রোমেল আসলে বলবে কালকে ওর অফিসে যাওয়া বন্ধ, কালকে আমরা মেয়ে দেখতে যাব। আচ্ছা, তুমি যে আইলে বাজার না করে আনতে কইছিলাম, বাজার কই? শোনো, ফারুক বিপদে পড়া আমার কাছে আইছিল 500 টাকা ধারের জন্য। আজকে যা ইনকাম করছি 500 টাকা ওরে ধার দিয়ে দিছি, তাই চাইলে আনতে পারিনি। এই যে তুমি যে 500 টাকা ইনকাম করে ফারুকরে দিয়ে আসলে, এখন আমরা কি খামো? কেন, ঘরে কি একবেলার খাবারও নাই? আছে, যে চাউল আছে আমাকে দুপুরে হইব, রাত্রে খামো কি? আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানো? তিনি বলেছেন একবেলার বেশি খাবার মজুত করো না। তুমি মরলেও তোমার নীতি কথা যাইব না। ও শোনো, একটা সুখবর আছে, তোমার তো কইতে আমি ভুলেই গেছি। চিশতি চৌধুরী আছে না, চিশতি চৌধুরীর ছেলের সাথে আমার মাইয়া শেফার বিয়ের প্রস্তাব নিয়ে আইছিল। চিশতি চৌধুরী? কোন চিশতি চৌধুরী? আরে চেনো না? ওই জায়গায় যে সুতার মিল আছে, আর এই দিকে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আর এই যে এই সাইডে ওই যে বড় বড় পুকুর আছে, মাছের চাষাবাদ করে, ওই চৌধুরী সাহেব।
উনি তো অনেক বড় শিল্পপতি। যাক, ওনার ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার মেয়ে অনেক সুখে থাকবো। বাবা, তোমরা এই বিয়েতে রাজি থাকতে পারো, কিন্তু এই বিয়েতে আমি রাজি না। কেন কেন রে মা, কেন বিয়ে করবি না? বাবা, তুমি অনেক কষ্ট করে রিক্সা চালায় আমার লেখাপড়া শিখেছো। আমি লেখাপড়া শেষ কইরা চাকরি করবো, আমাকে সংসারে হাল ধরবো। তোমারে আমি আর রিক্সা চালাইতে দিব না। মারে, প্রতিটা বাবারই দায়িত্ব হইলো কি মেয়ে বড় হইলে মেয়েকে বিয়ে দেওয়া। মেয়ে যদি সুখী থাকে তাহলে ওইটাই বাবা মার সুখ। বাবা, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আমি লেখাপড়া শিখছি আমার সংসারে হাল ধরার জন্য। আমি চাই আমি চাকরি করব আর তোমরা আমার সঙ্গেই থাকবা। শোনো, আমি কই কি, মেয়ে যখন রাজি হইতেছে না, শুধু শুধু জোরাজুরি করে লাভ নাই। ওরা যদি আসে আমরা না করে দেব। ঠিক আছে, চলো, ক্ষুধা লাগছে, খাবার দাও। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে যাও, আমি খাওন দিতেছি। দাঁড়া রুমেল, কি হয়েছে মা? তোর সাথে কথা আছে। আমার সাথে কথা বলবে? আচ্ছা ভিতরে চলো, ভিতরে যে কথা বলছি। আরে বাবা, সুখবর আছে, সুখবর। সুখবর তাড়াতাড়ি শুনতে হয়, তা না হলে খবর বাসি হয়ে যায়। তোমার কথার তো কোনো আগামাথা বুঝলাম না মা, কি সুখবর? তোর তো কপাল খুলে গেছে, তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করেছে। মা, তোমাদের আমার কথা মনে আছে তাহলে? আর কটা বিয়ে ঠিক করবে আমার? বিয়ে ঠিক করতে করতে আমার চুলদাড়িতে পাক ধরে গিয়েছে। আবার কি নতুন নাটক শুরু করেছো তোমরা? আরে নাটক না, নাটক না, এবার তোর বাবা তোর জন্য যোগ্য পাত্রী ঠিক করেছে। শুধু যাবি আর কবুল বলে বউটাকে নিয়ে আসবি। মা, এর আগেও তুমি কিন্তু এই সেম ডায়লগ আমাকে দিয়েছি। এর আগেও কিন্তু আব্বা আমার জন্য 100 নাম্বার মেয়ে দেখার পরে 101 নাম্বার মেয়ের বাড়িতে যেয়ে কিন্তু অপমান হয়ে ফিরেছে। অতএব বলি কি, এই বিয়ের নাটক বন্ধ করো। আর তাছাড়া আমার ছোট ভাই প্রেম করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, তারা তো দিব্যি ভালো আছে। তোমার ছেলেকে বিয়ে দিয়েছো, বাড়িতে বৌমা পেয়েছো, আর একটা বৌমার দরকার কিসে? তার চাইতে বলি এসব বিয়ে সে বাদ দাও, আমি এখন বিয়ে করতে পারবো। গেছে পারে ওই মেয়েটা, ওই যে 101 নাম্বার। আরে ওটা তো নাইট ক্লাবে যায়, মার্জিত পোশাক পরে না, কি শার্ট প্যান্ট পরে, ডিস্কো মিস্কো করে। এইবার যে মেয়েটাকে পছন্দ করেছে 100তে 100, রূপে গুণে সব দিক থেকে। দেখ বাবা, ছোট বউ এই সংসারে আসার পর থেকে এই সংসারে কি শান্তি আছে? অশান্তি, অশান্তির আগুন জ্বলছে। আর সেই আগুনে আবার একটু বাতাস দিয়ে আরো বড় করে আগুন দেয়। ওইটা তো ছোট বউ না, ওইটা হলো ওই যে ছবি রিনা খান আছে না, ওই রিনা খান। আমি চাই না এ বাড়িতে আরেকটা রিনা খান আসুক। এই জন্যই তো তোর বাবা একটা বংশীয় মেয়ে খুঁজছে, এবং সেই মেয়েটা এবার পেয়ে গেছে। যে মেয়েটা এই সংসারে আসলে আমাকে মায়ের মতো দেখবে, তোর বাবাকে বাবার মতো দেখবে, তোর সেবা যত্ন করবে, এই সংসারটাকে আপন করে নেবে। কি এত কিছু শোনার পরেও ওই মেয়েকে তোর দেখতে ইচ্ছে করছে না? মা, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আব্বাকে বলে দাও আমি এই বিয়েটা করছি না। এই কি বল? এই রুমেল, এই দাঁড়া, এই দাঁড়া। এত বড় স্পর্ধা! আমি মেয়ে ঠিক করেছি, হ্যাঁ, আর আমার উপর দিয়ে কথা বিয়ে করবে না? কিভাবে ধৈর্য ধরবো আমি? রুমেল, রুমেল, রুমেল! আমি বুঝাই বলবো তো। বাবা ডাকছো যে? কি হয়নি? আমি এগুলো কি শুনছি? যেখানে আমি মেয়ে ঠিক করেছি তোমার জন্য, আর তুমি নাকি বলেছো এই বিয়ে তুমি করবে না? বাবা, তুমি যতই বলো আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আমার চুল দাড়ি সব পেকে গিয়েছে। মুরব্বীরা কি বলে জানো? যখন কোনো মানুষের চুল দাড়ি পেকে যায় তার কবরের ডাক চলে আসে। যেহেতু আমি আর অল্প কিছুদিন বাঁচবো, তাই আমি চাইছি না আমি এই মরার আগে বিয়ে করে একটা মেয়েকে বিধবা করে যাই। ভাইয়া, আপনার ছোট ভাই আপনার আগে বিয়ে করছে বলে কি আপনি রাগ করে বলতেছেন বিয়ে করবেন না? বৌমা, রুমেল কিন্তু তোমার ভাসুর, মুখে একটু লাগাম দিয়ে কথা বলো। আম্মা, তোমাকে বৌমা কিন্তু খারাপ কোনো কথা বলে নাই। ভাইজানের জন্য তোমরা অনেক মেয়ে দেখছো, মেয়ে তোমাদের পছন্দ হয় না, এই জন্য ভাইজানরে বিয়ে করাইতে পারো নাই। আমি 5 বছর প্রেম কইরা ধৈর্য ধরতে না পাইরা বিয়ে কইরা ফেলছি। আমার ভাগ্য ভালো, মা বাবার হিসাবে তোমরা আমার মাইনে নিচ্ছ, আমার বিয়েটারে অ্যাকসেপ্ট করছো।
এখন ভাইজান যেভাবে বিয়ে না করে আছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের পুরো পরিবারের প্রশ্নবিদ্ধ হইতে হয়। মাহফুজ, তুমি আমাদের আদরের ছোট ছেলে, তোমার চয়েস মতো তুমি বিয়ে করেছো, আমরা মেনে নিয়েছি। তোমার কবর তুমি করেছো, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রুমের আমার বড় ছেলে, ওর জন্য আমি 102 নাম্বার মেয়ে আমি চয়েস করেছি। অতএব আমার সিদ্ধান্ত, এই মেয়েকেই রুমেলের বিয়ে করতে হবে। ফাইনাল ডিসিশন। বাবা, আমি কিন্তু অলরেডি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি একবার যেহেতু বলেছি আমি এই বিয়েটা করব না তো করব না। যে মেয়েটাকে আমার জন্য 102 নাম্বার হিসেবে সিলেক্ট করেছে, জানি না সেই বাড়িতে যেও আবার নতুন করে আমাকে অপমান হতে হবে কিনা। এমনকি তোমরাও কিন্তু সাথে থাকবে, তোমাদেরকেও কিন্তু অপমানিত হতে হবে। ভাইয়া, বিয়ে শাদী হচ্ছে কপালে লেখা। কপালে যদি লেখা থাকে বিয়ে শাদী তো হবেই। তা আব্বা যখন ঠিক করছে, আপনি আর অমত কর না, রাজি হয়ে যান। আব্বা, আপনি ভাইয়াকে বোঝানোর দায়িত্ব আমাকে দিয়ে দেন, আমি ভাইয়াকে বুঝাচ্ছি। ভাইয়া চলেন, আমি আপনাকে বোঝায় বলতেছি, আসেন। এই আসো। আপনি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেন, আমরা চলেন ওইখানে যাই, তারপর একটা ব্যবস্থা হবে। আমি ভাইজানকে বুঝাইতেছি, আপনি কোনো টেনশন করেন না, আবার প্রেশার হাই হয়ে যায়। আচ্ছা শোন শোন, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করার কিছু নেই। আমার এবার মনে হচ্ছে আমাদের বড় ছেলের বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ, সেটাই যেন হয়। ঠিক আছে। বাবা, ওই সামনে মনে হয় আর রাস্তা নাই, আমাদেরকে এখানেই নামতে হবে। আরে বাবা, আমি তো জানি এখান থেকে আর গাড়ি যাবে না, হেঁটে যেতে হবে। এই সবাই নামো, হেঁটে যেতে হবে। আব্বা, আপনি কি আমাদের জঙ্গলের মধ্যে আনছেন মারার জন্য? তা মারবেনি যখন বাসায় বিষ কিনে দিতেন, খেয়ে মরে যেতাম। বৌমা চুপ করো তো। রুমেল, এত দূর যখন এসেছি, আমরা কিন্তু মেয়ে না দেখে যাব না, মেয়ে দেখতে যাব পায়ে হেঁটে। তুই গেট খোল। এসো বৌমা, আয় তুই নাম, আয়। কি হলো, নামবে না? মা, এইটা তো হইতেছে মরুভূমির মতন এলাকা, এটা তো গ্রাম না, এটা হইতেছে মরুভূমি। রুমেল, সব লক করো। আব্বা, কোথায় নিয়ে আসছেন? বেশি কথা বলিস না, আজকে যখন মরুভূমিতে পাত্রী দেখেই যাব। আচ্ছা, চলো তোমরা আগাও, আমি ভাইজানকে নিয়ে আগাও তো। ওই যে আসছে তো, এসো এসো। কই নিয়ে এসো। আসছেন? এদিকে কোনো রাস্তা নাই, ঘাট নাই, কিছুই তো দেখা যায় না। আমি আর ওই থাকি না হলে। এই সাবধানে কিন্তু। এই যে এখানে এই রুমেল, তোর মারে ধর। কি একটা রাস্তা, এটা চলা যায় না, ফেরা যায় না। এই তো চলে আসছি। আব্বা, এই এলাকায় কি গরুর গাড়ি, মহিষের গাড়ি এগুলা চলে না? ওই সামনের পথটা তো আরো সরু। দেখে আসো না, আস্তে আস্তে আসো। আমি তো না না, আমাকে সানগ্লাসটা খুলতে হবে, কারণ আমি পড়ে যেতে পারি। আম্মা, গ্রামের রাস্তাগুলো দেখছেন কি নোংরা। ওহো না, আমি আর পারলাম না, সানগ্লাসটা আমাকে খুলতেই হলো। আচ্ছা, এটা একটা রাস্তা, কোথায় নিয়ে এসেছো? এই তো চলে এসেছি, আর একটু সামনেই। আমি কিন্তু আর যাব না, তুমিই যাও এবার মেয়ে দেখতে। আমিও যেতে পারবো না, আমি এই জায়গায় বসলাম, তোমরা মাইয়া দেখে তারপর আসো। আরে তোমরা এত অধৈর্য হচ্ছ কেন? ধৈর্য, শোনো, কষ্ট করলে মিষ্ট মেলে। আরে মেয়ে তো না, যেন করে রাজকন্যা পুরীর মতো। মেয়ে দেখলে এই সব কষ্ট তোমাদের নিবারণ হয়ে যাবে। চলো। কই দেখাও, বাড়িটা দেখাও। ওই যে দেখা যাচ্ছে। এখন অনেক দূর। আরেকটু আরেকটু যাও। মা, তোমরা যাও, আমি যাবো। ওঠ। আসসালামু আলাইকুম হবু বিআইন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখেন কাদের নিয়ে আসছি। হাই 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 হাই, আব্বা, আপনি কিনা শেষ পর্যন্ত রিকশাওয়ালার মেয়েকে নিজে পুত্রবধূ বানাবেন? এই, তুমি কিছু বলো না কেন? এই, আমি কি বলবো, তুমি চুপ করো।
নাটক দেখতে আসছি, নাটকটা শেষ হতে দাও, তারপর মন্তব্য করতেছি। আব্বা, আপনি আপনার হবু পুত্রবধূকে একটু ডাকেন, তার সুরতখানা দেখা যাই। তা বিয়ান সাহেব, আমার হবু বিয়েকেও দেখতেছি না, আবার আমার হবু বৌমাকেও দেখতেছি না। ওরা কোথায়? ডাকেন, আমার ছেলে দেখুক, আবার আপনার মেয়েও আমার ছেলেকে দেখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি ভালো আছে না? রুমেন, এই যে হচ্ছে আমার পছন্দের মেয়ে। বৌমা, ভালো করে দেখে নাও, পরে কিন্তু আবার আমাকে কথা শোনাতে পারবে না। আব্বা, আপনি এই রিক্সাওয়ালার মেয়েকে দেখার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছেন? এই মেয়েকে আপনি চিনেন? গতকালকে আমার অফিসে গেছিল চাকরির ইন্টারভিউর জন্য। কি চাকরি জানেন? রিসিপশনে বসবে সেই চাকরি। আর তাকে দেখানোর জন্য আজকে আমাদের পুরো পরিবার এই বাড়িতে নিয়ে আসছেন। মাহফুজ, করব কাজ, গর্ব দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। যেই জাতি যত কর্মঠ, সেই জাতি অত উন্নত। কেন বাবা, তুমি জাপানের দিক লক্ষ্য করো, ওরা কত উন্নত। হ্যাঁ আব্বা, ওই জাপানের সাথে আপনি রিক্সাওয়ালা মেয়ের তুলনা করতেছেন? রিক্সাওয়ালার মেয়ে মানে তো অশিক্ষিত গেভূত। এই, তোমার না করছি কোনো কথা বলবা না। নাটকটা দেখতেছি, নাটকটা শেষ করতে দাও। মাঝখানে কোনো কথা বললে কিন্তু খবর আছে। মাহফুজ, আমরা কিন্তু এখানে আত্মীয়তা করতে আসছি, এটা কিন্তু তোমার বাড়ি না। বউকে সম্মান দিয়ে কথা বলো। মা, সেটা তো বুঝতেই পারতেছি, এটা তো বাড়ি না, এটা হইতেছে যাত্রার মঞ্চ। এখানে অভিনেতা অনেক, আবার চিড়িয়াখানা বললেও পারেন। ওই যে চিড়িয়াখানার মধ্যে কেমন বান্দররা খেলাখেলি করে না, এখানে ওই রকম খেলা হইতেছে, ওই খেলা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। আম্মা, আপনি এখন এখানে দাঁড়ায় থাকবেন আর এই রিক্সাওয়ালার মেয়েকে পুত্রবধূ বানাবেন? যেই বাড়িতে আসলে কিনা আমাদের সামান্য একটু বসতে দিতে পারবেন না, সেই বাড়ির সাথে আপনি আত্মীয়তা করবেন? আজকে আমার এলাকার মুরব্বীদের কথা মনে পড়ে গেল। তারা ছোটবেলা থেকে আমার একটা কথা বলতো যে তোর দাদা ছিল চানাচুর বিক্রেতা আর তোর বাপ হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে। ওনারা যে কথাটা বলতো, ওই কথার উত্তর আমি আজকে পাইতেছি। ওই যে মানুষ ছোট লোক থেকে বড় লোক হইলে তার নজরটা ছোট লোকের দিকেই থাকে, তেমন আপনার নজরটা ছোট লোকের দিকেই রয়ে গেছে। মাহফুজ, তুমি ভুলে যাচ্ছ তুমি চিস্তি চৌধুরীর সামনে কথা বলছো। এই চিস্তি চৌধুরী একটা কথা, তার মানে হচ্ছে 100 কথার সমান। আব্বা, আপনার ছেলে তো খারাপ কিছু বলে নাই। আমি কোটিপতির মেয়ে, আমার বাপ কোটিপতি, আমি যাদের সাথে চলাফেরা করি তারা হচ্ছে সব শিল্পপতি। সেখানে আমার ভাসুর যদি একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করে, আমি আমার বাপের সামনে মুখ কিভাবে দেখাবো? বৌমা, মুখ সামলিয়ে কথা বলো। হ্যাঁ, আমি মানছি তুমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। তুমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে। যখন তোমার মৃত্যু হবে তখন কিন্তু তোমাকে 3.5 হাত জায়গা আর মার্কিন কাপড় দেওয়া হবে। ঠিক তেমনিও কিন্তু এই গরিব রিক্সাওয়ালার মেয়েটা মারা গেলে সেম তোমাকে যা দেওয়া হয়েছে এই মেয়েটাওকে কিন্তু তাই দেওয়া হবে। কথাটা মনে রেখো। আব্বা, আমি কিন্তু নাবালক শিশু বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। আমার কাছে মনে হইতাছে এই রিক্সাওয়ালার পরিবার আপনার কবিরাজি করছে। আমিও কিন্তু কবিরাজ বাড়ি 7 তলা চিনি। আচ্ছা আব্বা, ওই যে আপনার যে হবু বিয়াই, ওনাকে একটু ডাকেন, নুরানি চেহারাটা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হবু বিয়াই, আপনি ভালো আছেন? জি, ভালো আছি, কিন্তু আপনি আমার বিআই সাহেব কইরা বলতেছেন কেন? বিআইন সাহেব আপনাকে কিছু বলেনি? আপনার মেয়ের সাথে আমার বড় পুত্র রোমেনের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমার মেয়ে এই বিয়েতে রাজি না। আমার মেয়েকে আমি জোর করে কিছু চাপাই দিতে চাই না। মা, তোমার এই বিয়েতে অমত কেন? তোমার সমস্যাটা কি? যদি একটু খুলে বলতে আমরা সবাই শুনতাম। আঙ্কেল, আমার বাবা একজন রিক্সা চালক। সে দিনরাত পরিশ্রম করে অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমার কোনো ভাই নেই, আমি আমার বাবার একমাত্র সন্তান। তাই আমার দায়িত্ব আমার বাবার সংসারের হাল ধরা। আমি আপনাদের অফিসে গিয়েছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনাদের ওইখানে তো হাজার হাজার কর্মচারী, তাই আমি চাই না আপনাদের বাড়ির বউ হতে। আমি এই বিয়েটা করতে পারবো না। মামুনি, আমার ছেলের সাথে তোমার বিয়ে হওয়ার পরে
তোমাদের এই ঘর আর এই ঘর থাকবে না। তাছাড়া মানুষ কিন্তু চিরকাল একরকম থাকে না, একটু পরিবর্তন হয়। ইনশাআল্লাহ তোমরাও পরিবর্তন হবে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তবু আঙ্কেল, আমি কারো দয়ার পাত্র হতে চাই না। আজ আপনি বেঁচে আছেন, আপনি এখন আমার বাবার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, কিন্তু যখন আপনি বেঁচে থাকবেন না, তখন আপনার ছেলে মেয়ে তো আমার বাবার ভরণ পোষণের দায়িত্ব নাও নিতে পারে। তাই আপনাদের দয়া আমি নিতে পারবো না। বাবা মা, আমি ওনাকেই বিয়ে করব, আর ওনার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিব। ভাইয়া, একটা সামান্য রিক্সাওয়ালা মেয়ের প্রতি আপনার এত দরদ? ওনাকে বিয়ে করে নাকি আপনি ওনার বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নেবেন? ছোট বউ থামো। তুমি হয়তো জানো না, যে পরিবারে আমার আব্বা মা আমার বিয়ে ঠিক করেছে তারা হয়তো গরিব মানুষ, রিক্সা চালায়, কিন্তু ওনারা যে কতটা মহৎ এবং কতটা ভালো মানুষ তা তুমি কল্পনাও করতে পারবে না। বাবা মা, গতকালকে আমার মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি একটা রিক্সায় উঠি, আর সেই রিক্সার ড্রাইভার ছিল এই ভদ্রলোক। তুমি অবাক হয়ে যাবে, রোদে পুড়ে কষ্ট করে তিনি আমাকে রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে ওনার এক পরিচিত ভদ্রলোক ওনার রিক্সাটা থামায় এবং ওনার কাছে সাহায্য চাই। ওই ভদ্রলোকের বাড়িতে নাকি তার শ্বশুর আর শালিকা বেড়াতে এসেছে, আর এই ভদ্রলোক তার সারাদিনের পরিশ্রমের টাকাটা হাসি মুখে তার হাতে তুলে দেয়। এটাও বলে, আমার বাড়িতে চাল নেই তাতে কি, আল্লাহ আছে না, আল্লাহ আমাকে দেখবে। আমি ওনার সেদিনের কথা শুনে মুগ্ধ হয়েছি। এমনকি এটা বুঝতে পেরেছি, ওনার ভিতরে কিছু থাকুক বা না থাকুক, উনি একজন সামান্য রিক্সাওয়ালা হতে পারে, গরিব মানুষ হতে পারে, কিন্তু ওনার মধ্যে একটা মনুষ্যত্ব বোধ ছিল, একটা ইনসাফ ছিল। যার ভিতরে ইনসাফ আছে তার রক্ত, তার এই কন্যাও নিশ্চয়ই নিরহংকারী এবং ভালো মনের অধিকারী হবে। বাবা, আমার বিশ্বাস এই মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়ে যায় তাহলে আমাদের সংসার আলোয় আলোকিত হয়ে যাবে। তাই আমি বলবো, তোমরা দ্বিমত করবে না, আমি ওনাকেই বিয়ে করতে চাই। গোবরে পদ্ম ফুল, আর এই মেয়েটাই হলো সেই পদ্ম ফুল। আমি এই মেয়েকে বউ করতে কোনো আপত্তি করব না। আমি এই মেয়েকে বউ করে নিয়ে গিয়ে আমার বাড়ির ফুলদানিতে সাজিয়ে রাখবো। মা, তুমি আর অমত করো না, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। মারে, ওনারা যে এত এত করে বলতেছে, অন্তত তোর সুখের কথা চিন্তা করে তুই রাজি হয়ে যাও। হরে মা, তুই আমাকে কথা চিন্তা করিস না, আল্লাহ আমাকে দেখবো। ঠিক আছে মা, তোমরা যেহেতু এত করে বলছো, তাহলে আমার এই বিয়েতে আপত্তি নেই। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত বৌমা? আঙ্কেল, আপনি যদি দয়া করে আপনার অফিসে আমাকে একটা চাকরি দেন, সেখান থেকে আমি যে বেতন পাবো সেই টাকা দিয়ে আমি আমার বাবা মার সংসার চালাবো। আলহামদুলিল্লাহ। মা, তুমি আগামী কাল থেকেই আমার কোম্পানিতে ম্যানেজারের দায়িত্ব নিয়ে তুমি চাকরি শুরু করে দাও, কোনো সমস্যা নেই। মাহফুজ, নাটক কিন্তু শেষ, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবা? আরে নাটক তো এখনো শেষ হয় নাই। আম্মারে নিয়ে যাবো না? আম্মা, আমারে নিয়ে যাও না, আসো। ভাই সাহেব, বড়লোক বিআইর একমাত্র মেয়ে, তাই একটু জিদি, কিছু মনে করবেন না। বিআই, আমরা তো চাচ্ছি এই পথেই বৌমাকে নিয়ে যাব, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আর কি বলো তুমি? আপত্তি থাকবে কেন? আমি আমার বৌমাকে কখন নিব, কিভাবে নিব, সেটা আমার ব্যাপার। চলো তো বৌমা, ঘরে যাই। কি রান্না করেছো আগে খেতে দাও, তারপরে সব কথা হবে। চলো 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 চলো। আমিও কিন্তু খাবো। চলো।
যে এভাবে আপনার সাথে আমার বিয়ে হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমরা সবাই আপনাকে দেখতে গেলাম, আপনাকে পছন্দ হয়ে গেল, আর যে কাপড়ে আপনাকে দেখতে গিয়েছি সেই কাপড়েই বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে আসলাম। না একটা বন্ধু বান্ধব, না কোনো আত্মীয় স্বজন, কাউকেই দাওয়াত করতে পারলাম না। সাদামাটা বিয়ে। আপনি কিছু মনে করেননি তো? আমি আবার কি মনে করব? আমার মতো একজন সামান্য রিক্সা চালকের মেয়ে, আপনি তাকে বিয়ে করেছেন, জীবন সঙ্গী করেছেন, এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনার কথা শুনে এটুকু বুঝতে পারলাম যে আপনি অনেক বুদ্ধিমতী। আমার বাবা আসলে আপনার সাথে বিয়ের জন্য আমাকে অনেক জোর জবরদস্তি করেছে। আমি প্রথমে এই বিয়েতে রাজি ছিলাম না, পরে বুঝতে পারলাম প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানের মঙ্গল চাই। আপনার মতো একটা লক্ষ্মী বুদ্ধিমতী মেয়েকে আমি আমার জীবনে বউ করে পেয়ে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এটা ধরুন, এটা হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্টের চেক। এখানে 40 লক্ষ টাকার চেক দেওয়া আছে, মানে আপনার আর আমার বিয়ের কাবিনের টাকা। আপনি এই চেকটা গ্রহণ করে কাবিনের টাকা থেকে আমাকে দায় মুক্তি করবেন। কি হলো, ফেরত দিলেন যে? কারণ এটা এখন আর প্রয়োজন নেই। আমি যখন আপনাকে কবুল বলে বিয়ে করেছি, তখনই আমার যত দাবি দেওয়া ছিল সবকিছু মকুব করে দিয়েছি। আমার এই হাতে হাত রেখে কথা দিন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার এই হাত ছাড়বেন না। আমি তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি, যতদিন বাঁচবো সুখে দুঃখে আমরা দুজন একসাথে বাঁচবো। আজ থেকে তুমি আমার শুধু স্ত্রী নও, তুমি হচ্ছ আমার অর্ধাঙ্গিনী। আম্মা, আপনার কি শরীর খারাপ লাগছে? না বৌমা, তুমি কখন আসলে অফিস থেকে? এই তো এইমাত্রই আসলাম, এসেই আপনার কাছে চলে আসলাম। খাবার খেয়েছেন রাতে? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়েছেন? সব। সকালবেলার ওষুধ, দুপুরবেলার ওষুধ, রাতের ওষুধ খেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সব খেয়েছি। আর তুমি যেভাবে বলে যাও কাজে মানুষকে যে কখন কোনটা খেতে হবে কাগজে লিখে দিয়ে যাও, ভুল হওয়ার উপায় আছে? আর তাছাড়া তুমি তো ফোন করে একটু পরপর খবর নিচ্ছই। আম্মা, আপনার তো এখন বয়স হয়েছে, ডক্টর বলেছে আপনার ঠিক মতো টেক কেয়ার করতে। আমি তো বাসায় থাকতে পারি না, কাজের মহিলা কিভাবে টেক কেয়ার করে না করে তাও তো আমি বলতে পারি না, তাই একটু খোঁজ খবর রাখি। আপনি আপনার নিজের টেক কেয়ার ভালো মতো করবেন। হ্যাঁ হ্যাঁ পাকনা বুড়ি, সব বুঝি আমি। বৌমা, তোমাকে আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, এবার একটু নিজের শরীরের প্রতি যত্ন নাও। আর রুমেল অনেক আগেই অফিস থেকে এসে গেছে, তুমি যাও রুমেলকে একটু সময় দাও। আর তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো, এত পরিশ্রম, হঠাৎ কিন্তু একটা কিছু হয়ে যেতে পারে। আচ্ছা আম্মা, ঠিক আছে, আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, ঘুমিয়ে যাও। আই শোনো, এতদিন তো আমাদের সংসারে কোনো ভাগিদার ছিল না, এখন তো ভাগিদার আসছে, তোমার বড় ভাইয়ের বউ মানে তোমার ভাবি। একে তো আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। আর আমাদের আগে যদি তোমার বড় ভাবি বাচ্চা নিয়ে ফেলে কি হবে বুঝতেছো? তার উপর দিয়া সে হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজার। শোন, তোর একটা কথা কই, যদি আমার আগে আমার বড় ভাবি বাচ্চা নিয়ে ফেলে, তাহলে তোরে দেয়া তো আমার কোনো কাজ নেই, তোরে গাটটা ধইরা এ বাড়ি থেকে বের করে দিবি। মানে কি বের করে দিবা মানে? আচ্ছা, ওগুলা কথাতে যাইস না, কাইজা ঝগড়া বাড়বো, আমি তোরে 2টা দিব, তুই আমারে 2টা দিবি, পরে ঝামেলা নিচ থেকে সব মানুষ উপরে আসবো। কোন কথাটা কইতে চাস ওইটা কো। কি বলতে চাই তুমি বুঝো না? সম্পত্তি ভাগাভাগির আগে যেভাবে হোক আব্বা আর আম্মাকে পটায়া আমাদের নামে কিছু ব্যাংক ব্যালেন্স করতে হইব, তাহলে একবার সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলে তুমি আর আমি কিচ্ছু পাবো না।
আমাকে বলবে বৌমা তোমার বাপের বাড়িতে তো অনেক সম্পত্তি আছে, তোমার বাবা তো অনেক জায়গা জমির মালিক। এদিক দিয়ে আমার বড় বউকে দেখো, তার বাপের তো কিচ্ছু নাই, সে তো রিক্সাওয়ালার মেয়ে। এই বলে গেট করে সব লিখে দিবে। আরে বাপ রে বাপ, তুই তো মনে হয় বীজগণিতের উপর অনার্স মাস্টার্স করছস। আচ্ছা, তোর কাছে কি পুরুষ মানুষটা বোকা মনে হয়? আমি কি বোকা? আমার কপালের কোনো জায়গায় কি বোকা লেখা আছে? তুই আমার চিনোস আমি কেডা? হয়তো আমি তোর সাথে ঝগড়া করে পারি না, কিন্তু আমার অঙ্ক বোঝা বড় কঠিন। কি নিয়ে তুমি আমাকে অঙ্কটা বুঝাচ্ছ? কি এই যে আমার অ্যাকাউন্টে 3 কোটি টাকা রাখছো, এটা কয়দিন খাবা তুমি 3 কোটি টাকা? আচ্ছা, তোর অ্যাকাউন্টে রাখলাম 3 কোটি, তোরে দিলাম রানীর পাট, আর আমি যে রাজার পাট নিয়ে নিছি আমার অ্যাকাউন্টে তো আমি 8 কোটি ঢুকাই রাখছি। কি বলো? এই সর্বনাশ, হাত দিস না আমারে। তুমি কখন রাখছো 3 কোটি টাকা? আমাকে তো বলো নাই। 8 কোটি টাকার কথা শুনে একদম খুশি হয়ে গেছিস না? আরে তুমি ঘামতিছো কেন? ফ্যান ছাড়বো? এই সর্বনাশ, এসি সারা আছে, কলাম করতে হবে না, শুয়ে থাক। তোর লাগে আরেকটা খবর আছে। আরেকটা খবর আছে? আরেকটা কি খবর? এনে আয়, কই। আরেকটা খবর হইতেছে তোর জন্য 1 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি বায়না করতেছি কালকে। কি বলো? সত্যি? আমি তো খুশিতে পাগল হয়ে যাব। তুমি কি সত্যি বলতিছো? পাগল হয়ে যাস না, যদি পাগল হয়ে যাস তাহলে এগুলো বৌদ্ধ করে খাইবো কেডা? ঘুমা ঘুমা। তোমার জামাই এত ভালো আমি তো জানতামই না। মা শেফা, কি হয়েছে মা? কালকে রাত্রে তোর দেবর আর দেবরের বোর কিছু কথা আমি শুনে ফেলছি। তারা নাকি 11 কোটি টাকা আত্মসাৎ করছে। মা একটু চুপ করো, কি বলতেছো তুমি এগুলা? যে এটা সত্যি সেটাই তো বলতেছি। তোর দেবরের নামে 8 কোটি টাকা আর তোর দেবরের বোর নামে 3 কোটি টাকা। শুনলাম ওরা নাকি 11 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি কিনবো। মা, এই কথাটা যদি একটা বারের জন্য জানাজানি হয়, বাসায় একটা গন্ডগোল লেগে যাবে। তোমার মুখ বন্ধ রাখতে হবে, এই কথা তুমি কাউকে বলো না। আচ্ছা ঠিক আছে মা, তুই যেমনি করে বলবি আমি সেরকম ভাবেই থাকবো। যাও ভিতরে যাও। আচ্ছা। আব্বা দাঁড়াও, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। গুরুত্বপূর্ণ কথা? ঠিক আছে, অফিস থেকে আসলে ফ্রেশ হও, তারপরে আমরা কথা বলবো। না বাবা, কথাটা খুব জরুরি, তোমায় এখনই শুনতে হবে। কি এমন কথা যে এখনই শুনতে হবে? খুবই জরুরি। বাবা, তোমার বৌমাকে আমাদের ফ্যাক্টরির ম্যানেজার না বানালে এত বড় সত্য আমি জানতে পারতাম না। সত্য? কি এমন সত্য তুমি বলতে চাচ্ছ? বাবা, তুমি যাকে বিশ্বাস করে আমাদের ফ্যাক্টরির সব কিছুর দায়িত্ব দিয়েছো, যাকে এতটা বিশ্বাস করেছো, সে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে এটা আমি কল্পনাও করতে পারছি না। মানে মানে তুমি কি মাহফুজের কথা বলছো? ঠিক ধরেছো বাবা। কি করেছে মাহফুজ? বাবা, তোমার বড় বৌমা আজকে আমায় ডেকে আমাদের ফ্যাক্টরির সমস্ত হিসাব কিতাব দেখিয়েছে। সেখানে তোমার ছোট ছেলে মাহফুজ 11 কোটি টাকা গরমিল করেছে। হোয়াট? 11 কোটি টাকা গরমিল? রুমেল, আমাকে তুমি সব খুলে বলো। তোমার ছেলে আমাদের ফ্যাক্টরির উন্নয়ন না চেয়ে দিনকে দিন আমাদের ফ্যাক্টরিটা রসাতলে দিয়েছে। আজকে তোমার বৌমা যদি আমাকে হিসাব কিতাব না দেখাতো আমি কিছুই জানতে পারতাম না। তোমার ছেলে কি করেছে জানো? তার নিজের অ্যাকাউন্টে 8 কোটি টাকা রেখেছে, আর তার বউ তার অ্যাকাউন্টে রেখেছে 3 কোটি টাকা। এমনকি আমাদের ফ্যাক্টরির প্রতি তার তো কোনো মায়া দয়া নেই, ভালোবাসা নেই। সে নিজের নামে আজকে একটা ফ্যাক্টরি পর্যন্ত বায়না করতে গিয়েছে। এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না। ভালো কথা, মা কোথায়? মাকে ডাকো, এই বিষয়টা মায়ের জানা খুবই জরুরি। রুমেল, যেহেতু তোমার মা বাসায় নেই, তোমার মা আসুক, এটা নিয়ে আমরা সবাই বসবো। তুমি যাও যাও। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, না না, কোনো সমস্যা হবে না। আপনি যত দ্রুত সম্ভব আমার ওয়াইফের নামে ফ্যাক্টরিটা দেওয়ার ব্যবস্থা করেন, কাগজপত্র সব কিছু রেডি করেন। আগে ফ্যাক্টরির জন্য টাকা পাঠাও না। কেন?
কি সমস্যা, কি হয়েছে? তুমি যে আমার অ্যাকাউন্টে 3 কোটি টাকা রাখছো আর তোমার সিক্রেট অ্যাকাউন্টে যে 8 কোটি টাকা রাখছো, এটা তোমার বাবা জানতে পারছে। কি বলো? আব্বা সব জানা গেছে? মানে আব্বার তো জানার কথা না। ভাইজান সব হিসাব নিকাশ জানে, কিন্তু ভাইজান তো আমার কোনোদিন কোনো কিছু বলে নাই, আর ভাইজান তো কোনো কিছু বলার কথা না। তাহলে আব্বা কিভাবে জানবো? আব্বার জানাটা অসম্ভব। আরে তোমাদের কোম্পানির এখন নতুন ম্যানেজার কে? তোমার ভাবি। আর তোমার ভাবি এই সমস্ত খুঁটিনাটি সবকিছু ডিটেলস জেনে তোমার ভাইকে জানাইছে। কি বলো? ভাবি? ভাবির এত বড় সাহস? ভাবি ঘোড়া ডিঙায় ঘাস খায়? আচ্ছা, ভাবি যেহেতু ঘোড়া ডিঙায় ঘাস খাইয়ে ফেলাইছে, তাহলে এখন ভাবিরে কি করা যাইতে পারে? শোনো, আমি তোমাকে কি বলি। বাবা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার অ্যাকাউন্ট আর তোমার অ্যাকাউন্টে টাকা কেন ট্রান্সফার করছো, তুমি বাবাকে বলবা যে গত মাসে আমাদের অফিসে দুদক আসছিল ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে। তোমার আর আমার অ্যাকাউন্টে টাকা এর জন্য ট্রান্সফার করছো যাতে আমরা ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে পারি। এই না হলে আমার ছোট্ট খাট্ট মিষ্টি বউ, চলো ঘরে গিয়া আব্বার চোখ কিভাবে ফাঁকি দেওয়া যায় ওই প্ল্যানিং করি। যাও। শোনো, আজকে আমি তোমাদের সবাইকে এক জায়গায় কেন করেছি এটা তোমরা সবাই অবগত আছো। নিজেদের ফ্যামিলির সমস্যা যদি নিজেরা সলভ করতে পারি, তাহলে কিন্তু দ্বিতীয় পক্ষের কোনো প্রয়োজন হয় না। মাহফুজ, আমি শুনতে পারলাম অফিসে 11 কোটি টাকার গরমিল। এর কি কারণ আমি সেটা শুনতে চাই। আমি বলতেছি বাবা, ওই আসলে হয়েছে কি, আপনার ছেলের অফিসে দুদক আসছিল ওই ইনকাম ট্যাক্সের টাকা নেওয়ার জন্য। তো আপনি তো জানেনই আপনার ছেলে ইনকাম ট্যাক্সের টাকা দিতে চায় না। এর জন্য মামলা যেন না হয়, আপনার ছেলে অ্যাকাউন্টে 8 কোটি টাকা রাখছে আর আমার অ্যাকাউন্টে 3 কোটি টাকা রাখছে। কি গো, ঠিক বলছি তো? ছোট বৌমা, কথাটা আমি কিন্তু তোমার কাছে জিজ্ঞেস করিনি। আমি যার কাছে জিজ্ঞেস করেছি উত্তরটা আমি তার কাছেই শুনতে চাই। আপনার কাছে কি মনে হয় আপনার বৌমা মিথ্যা কথা বলতেছে? আপনার বৌমা যা বলতেছে সব সত্য কথা। অফিসে দুদক আসছিল, দুদকের সাথে তো আমার একটা সুসম্পর্ক সবসময় আছে। তো অফিস থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হয় যে দুদক আমাদের অফিসে আসবে। তো আমি সেই ইনফরমেশনটা পেয়ে ভাবলাম যে টাকাগুলো অ্যাকাউন্ট থেকে সরিয়ে রাখি, আমার অ্যাকাউন্টে 8 কোটি আর ওর অ্যাকাউন্টে 3 কোটি টাকা রাখি। যার কারণে আমি টাকাগুলো সরিয়ে রেখেছিলাম দুদকের কাছে যেন জবাবদিহিতা দিতে না হয়। ওকে ফাইন, কিন্তু এই কথাটা তুমি আমার সাথে শেয়ার করতে পারতে, বা তোমার মার সাথে শেয়ার করতে পারতে, বা তোমার বড় ভাই রুমেনের সাথে তুমি শেয়ার করতে পারতে, কিন্তু এই কথাটা তুমি গোপন কেন রেখেছো? আব্বা, বিষয়টা হচ্ছে আমি তো আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বছর ধরে দেখে রাখতেছি। আপনিও তেমন ভাবে যান না, ভাইজানও তেমন ভাবে যায় না। বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়ে যায় তাহলে ওইখানে অনেক ঝামেলা হয়। যেহেতু আমার এত বছর কোনো জবাবদিহিতা ছিল না, আমি কাউকে জবাবদিহিতা করি নাই, হঠাৎ করে যে আমার জবাবদিহিতা করতে হবে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেও। আর যেহেতু বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে, নেক্সট টাইম যদি কখনো প্রয়োজন হয়, এরকম কোনো কিছু ঘটে অফিসে, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এখানে যে বিষয়টা ঘটতেছে, এই বিষয়টাকে সম্পূর্ণভাবে চক্রান্ত করে খোলাটে করানো হচ্ছে। আর বাবা, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? বড় ভাবে যেদিন থেকে আমাদের বাড়িতে আসছে সেদিন থেকে আমাদের বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে। বৌমা, চুপ করো তুমি। তোমাকে কিন্তু আমি ভালো করেই চিনি। তুমি তো এই সংসারে আগে এসেছো। কই সংসারের কোনো কিছু দায়িত্ব তো তুমি নাওনি? যেদিন থেকে আমার বড় বৌমা এই সংসারে এসেছে সেদিন থেকে এই সংসারে একটা শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আমার বড় বৌমা সকালে অফিসে যায়, তার আগে কি করে জানো? আমাদের সবার জন্য নাস্তা রেডি করে দিয়ে যায়। আমি কখন কোন ওষুধটা খাবো সেটা আমি টেবিলে পাই। তোমার শ্বশুর কখন চা খাবে সেটাও সে জানে, এবং সে সব কিছু গুছিয়ে নাম্বার দিয়ে 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 ঠিক করে যায়। কেন? তুমিও তো এই সংসারে থাকো, কই তোমাকে তো দেখিনি কখনো এইসব খেয়াল করতে। তারপরে কি করে জানো? সে যখন অফিস থেকে আসে, আসার পরে
প্রথমেই আমার রুমে যায়, আমাকে জিজ্ঞেস করে, মা আপনি ওষুধ খেয়েছেন, বিকালে চা খেয়েছেন, তোমার বাবার খবর নেয়। কেন, তুমিও তো ঘরে থাকো, তুমিও তো একটা বউ, তুমি তো কখনো এসে জিজ্ঞেস করনি? এই যে আমি একদিন অসুস্থ ছিলাম, আমি উঠে যে পানিটা খাবো, একটা কাজের মানুষও আমি পাশে পাইনি, ওরা তখন ছুটিতে ছিল, আমি কাউকে ডেকে পাইনি। কিন্তু আমার এই বড় বৌমা যখন বাড়িতে এলো, আমি আমি সব দায়িত্ব থেকে মুক্তি নিলাম। আমি কখন কি খাবো, এ বাড়িতে কখন কি রান্না হবে, হ্যাঁ কাজের মানুষরা সব কুটে কাটে রেডি করে রাখে, রান্নাটা কিন্তু আমার বড় বৌমাই করে। আর তুমি কি করেছো? এই সংসারে আসার পর থেকে সংসারে অশান্তি, ঝগড়া ঝাঁটি এসব নিয়েছিলে। কতবার চেষ্টা করেছো তুমি আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবার। আমি সব খবর রেখেছি, কিন্তু আমার ছেলে বাবা মাকে ভালোবাসে দেখে তোমার সাথে তাল দেয়নি। সে কিন্তু যায়নি বাড়ি থেকে, অশান্তি করে হলেও এই বাড়িতেই রয়ে গেছে। আর শোনো, আমি বেঁচে থাকতে আমার এই সোনার সংসার আমি আলাদা হতে দেব না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি আমি আপনার ছেলেকে নিয়ে যদি আলাদা হয়ে যাই তাহলে আমি সুখে থাকতে পারবো। আপনি আমার মাফ করে দেন। আম্মা, ছোট বউ যেহেতু আপনার কাছে মাপ চাইছে, আপনার কিন্তু ওকে মাফ করে দেওয়া উচিত। বড় বৌমা, তুমি যখন বলছো তাহলে আমি একটা শর্তে মাফ করতে পারি। ও যদি আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারে তবেই আমি মাফ করতে পারি। আসলে মা, হয়েছে কি, ওই একটা কথা না তোমাদেরকে আমার বলা হয়নি। আবার কি বলবে বাবা রুমে? মানে আমি বাবা হতে চলেছি।